ভোটের আগে থেকেই আপনাদেরকে বলেছিলাম অনেকগুলো এপিসোডে, হয়তো আপনাদের মনে আছে, যে ইঁদুরের গর্তে, গ্রামাঞ্চলে খেতে বাগানে ইঁদুরের গর্তে জল দিলে ইঁদুর বেরিয়ে আসে। আর ঠিক সেইটা এবার আমরা দেখতে পাচ্ছি। এসআইআর এর সময় দেখতে পেয়েছিলাম, মনে আছে? আর এখন সেটা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? যে ভোট পরবর্তীতে নাকি হিংসা হয়েছে, এবং সেই ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্ট নাটক, আদালত নাটক গতকালকে মানুষজন দেখেছে। সেখানে চোর 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 স্লোগান এত জোরে উঠেছে যে মাথা নিচু করে পালিয়ে যেতে হয়েছে সেখান থেকে। তাই আদালতে তিনি যান, যা খুশি বলতে পারেন, সেটা নিয়ে কারোর কিছু বলবার নেই। কিন্তু 2021 সাল মনে আছে সুধী দর্শকবৃন্দ? 2021 সালের সেই রাত্রিগুলো, ভোটের ফল বেরোনোর পর রাত্রিগুলো, নতুন করে কি এই পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষকে মনে করিয়ে দিতে হবে? তা তো দিতে হবে না। যার কপাল পুড়েছে তাকে আর হাত দিয়ে দেখিয়ে দিতে হবে না কোন জায়গায় ছ্যাঁকা লেগেছে, কোন জায়গাটা পুড়েছে। সে জানে কোথায় কি হয়েছে। কাজেই এই যে ইঁদুরের গর্তে জল আর এই ভোট পরবর্তী হিংসা, দুটো রিলেট করছে কিভাবে? আজকে বিধানসভার প্রথম অধিবেশন, মানে প্রথম দিন রাজ্যের স্পিকার নির্বাচন হলেন রথীন্দ্রনাথ বসু। তাকে ধন্যবাদ দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো, মানে তাকে ধন্যবাদ দেওয়ার একটা সভা, সেখানে উঠে আসলো কি ভোট পরবর্তী হিংসা। তুললেন কে? শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্যরা। এবং সেখানে সেই অভিযোগ কি মানা যায়? এবং সেটা মানতে পারলেন না, এবং সেখানে নিজের ক্ষোভ প্রকাশ করলেন বিস্ফোরকভাবে মাননীয় বিধায়ক এবং বর্ষিয়ান নেতা তাপস রায়। তিনি যা বললেন সেটা তো আপনারা শুনবেন। দেখো দেখো, অনেক তো করেছো, এবার দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, পশ্চিমবাংলা সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে। যারা যারা হাউসের ভেতরে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয়, তাকে বলতে হলো, এখানে এক বলতে হচ্ছে, কিছু করার নেই। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের, থামুন, বলাই জানেন কিছু, থামুন, আজ 2 টাকা সব বলা যায়। এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো, উঠে লাভ নেই, বসো, না বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়। বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোন ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোন ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, ভিস আইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকা। তো সুতরাং আমি বলছি না, একটাও হয়নি। হলে পরে 12,500 নাম থাকবে আমার, আমি জেলে যাব। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রী
আমি যদি কোন রকম কোনো ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন আমায় পাঠিয়ে দেবেন। তার সাথে এবার মুখ্যমন্ত্রী তার ধন্যবাদ জ্ঞাপনের সময় সেই প্রসঙ্গটাকে উল্লেখ করলেন, কিন্তু করে একটা শর্ত দিয়ে দিলেন। সেই শর্তটা আপনারা শুনবেন, কিন্তু তার আগে একটা ব্যাপার বোঝার আছে। সেটা হচ্ছে যে এই বিদেশিরা এই রাজ্যে থাকবে, এই রাজ্যকে তোলপাড় করবে, হিন্দুদের সমস্ত ঘর বাড়ি লুটপাট করে জমি জমা সমস্ত শেষ করে তাদের জীবনহানি ঘটাবে। তাহলে কিন্তু সব খুব ভালো 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 সেকুলার সেকুলার ব্যাপার, তাহলে খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ। আর গাড়ির মাথায় দাঁড়িয়ে যে বলবে যে ডিজে বক্স বাজাতে হবে, সভা থেকে বলবে, একজন নেত্রী ধর্ণা মঞ্চ থেকে শুরু করে একের পর এক লাগাতার মানুষকে কিভাবে কিভাবে পেটানো যায়, মারা যায়, কমিউনিটি দিয়ে ঘিরে 12টা বাজিয়ে দেওয়া যায়, সেই সমস্ত বলে যাবে, সেগুলো খুব ভালো সেকুলারদের কাছে। আর হিন্দুদের সব খারাপ, আর অন্য যে সমস্ত যারা আছে তাদের সব ভালো বললে সে হচ্ছে সেকুলার। তখন কোনো ভোট পরবর্তী হিংসা হবে না, তখন সমাজ খুব শান্তিপূর্ণ, তখন নির্বাচন খুব গণতান্ত্রিক নির্বাচন। আর একজনেরও মৃত্যু না ঘটে যদি নির্বাচন হয় 93% ভোট রেশিওতে, ভোট পার্সেন্টেজে, তারপরে আজ পর্যন্ত সরকার গঠন হয়ে যাওয়ার পরেও কোনো রকম মৃত্যু না হয়, কোন রকম হিংসা না হয়, সেটা হয়ে যাবে ভোট পরবর্তী হিংসা। এখন অনেক নাকি মানুষ ঘর ছাড়া। এখন 12,000 যে এফআইআর হয়েছিল ভোট পরবর্তী হিংসাতে, সেই 12,000 এফআইআর এর মধ্যে থাকা সেই তারা না তো। তারা যদি হয় তাহলে কি হবে, আর তারা যদি না হয় তাহলে কি হবে যদি অভিযোগ সত্যি হয়, সেটা জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শর্ত ওই একটাই। আমি আমি শুনুন, আমি আপনার অন্য সব কথার কোনো মুহূর্তে উত্তর দেব না। প্রথমত, আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। গতকালকের এপিসোডেই আপনাদের দেখিয়েছিলাম, আইন করে রাস্তাঘাটে হাত পেতে ভিক্ষে চাওয়ার মতো তোলা আর যাচ্ছে না, তোলা যাচ্ছে না। আর গরু পাচার, সমস্ত ধরনের অবৈধ গরু ব্যবসা, সমস্ত ধরনের কেনা বেচা সব বন্ধ, পাচার বন্ধ, বেআইনি লেনদেন বন্ধ। সেই সঙ্গে ধর্মস্থানে মাইক লাউডস্পিকার বাজানো যাবে না, ডিজে বক্স বাজানো যাবে না, অনুমতি নিতে হবে। এ সমস্তর জন্যে, ধর্মীয় অনুষ্ঠানের জন্য অনুমতি নিতে হবে সরকারের কাছ থেকে। এবং শুধুমাত্র সরকারি কসাইখানাতেই
পশু বলি দেওয়া যাবে, আর রাস্তাঘাটে বসে নামাজ পড়া চলবে না। এখন এই এতগুলো সিদ্ধান্ত, তার সাথে যদি আরো আরো বিভিন্ন রকমের ফাইল খুলতে থাকে দুর্নীতির, যে সমস্ত দুর্নীতির ফাইল খোলা শুধু না, মুখ্যমন্ত্রী সরাসরি চেয়ারে বসে প্রেস কনফারেন্স করতে করতে পরিষ্কার নির্দেশ দিয়ে দিচ্ছেন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, তারপরে হচ্ছে অভিষেক গুপ্তা, যাদের ভূমিকা ভয়ঙ্কর ভাবে প্রশ্ন চিহ্নের মধ্যে ছিল, একের পর এক আন্দোলন আছড়ে পড়েছিল, তাদের সমস্ত ধরনের তথ্য প্রমাণ লোপাট করা থেকে শুরু করে অভয়ার মাকে ঘুষ দিতে যাওয়ার চেষ্টা করা থেকে শুরু করে সমস্ত অভিযোগ, সেই সব অভিযোগের তদন্ত এবং কল রেকর্ড ঘেটে ঘেটে বার করতে হবে যে কারা সেই নির্দেশগুলো দিয়েছিল, এগুলো কার কোথায় নাড়া দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন তো কোন জায়গায় গিয়ে আসল ঘাটা পড়ছে। এখন সমস্যাটা হচ্ছে যে আসল যে জিহাদি প্ল্যান, যে নেক্সাস, যে র্যাকেট, এই দেশ বিরোধিতার র্যাকেট, যেটা এতদিন চলতো, যেটা ছিল তাদের মূল ভোট ব্যাংক, সেইটা যেটা অবৈধতায় ভর্তি, যেটা এ দেশেরই মানুষ নয় হয়তো, তাদের সেই জায়গাগুলো যত অবৈধ কারবার আছে বন্ধ করলে তাদের খুব রাগ হয়ে যাচ্ছে। বুলডোজার দিয়ে যখন অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে তখন খুব রাগ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অবৈধ নির্মাণের মধ্যে মানে জীবন্ত আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে যখন মানুষ মারা যাচ্ছে, তখন একবারও কেউ প্রশ্ন তুলছে না যে এতদিন সেটা নিয়ে কেউ কোর্টে যায়নি কেন। বুলডোজার দিয়ে সেটাকে, সেই অবৈধ জায়গাটাকে ভেঙে দিতে কত কত সব এবার সব বন্ধু হয়ে গেছে, হ্যাঁ, সবাই বন্ধু বন্ধু দল হয়ে গেছে। সেই বন্ধু দলের তাত্ত্বিক সমস্ত নেতারা সেই ওই নেত্রীর সাথ দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে কোর্টে গিয়ে সওয়াল করছেন, এরকম ভাবে ভাঙাটা ঠিক হচ্ছে না, ওই ভাঙা ঠিক হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতদিন ধরে ওই অবৈধ নির্মাণগুলো ওখানে ছিল কেন, ওই অবৈধ ব্যবসাগুলো হতো কেন, এই ধরনের চোরাচালানগুলো চলে কেন, এই প্রশ্নগুলো তো কেউ তুলছে না। তার মানে অবৈধ নির্মাণ থাকুক, গ্রামে গ্রামে এই যে ফুলে ফেপে উঠেছে মুঘল সাম্রাজ্য, সেগুলো তার মানে থাকুক, এইটার জন্য কোর্টে ছুটছে, তারা ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন, টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, খবরের কাগজে দেখতে পাচ্ছেন, সব কত বড় বড় সব সেকুলার সব দল সব কোর্টে ছুটে যাচ্ছে। এখন তাদের খুব আপত্তি। এখন এইভাবে এই যে পরিচ্ছন্নতার কাজে লেগেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওই আগের এপিসোডেও বলেছি, একটি জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, একটি ঘরকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, তাহলে সেই ঘরটা তো বাসই করা যাবে না। কাজে এই নতুন সরকার যে ভালোভাবে আগামী দিনে কাজ করবে, আগে তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কাজে সেই রাস্তায় বসে সেই যে ধর্মীয় রীতিনীতি পালন, এইগুলো যাতে বন্ধ হয়। এবার এখানে আজকে বিধানসভাতে অনেক সংখ্যালঘু মেম্বারও ছিলেন, তার মধ্যে নওশাদ সিদ্দিকী ছিলেন, হুমায়ুন কবির ছিলেন, তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কোনো সমালোচনা করেননি, আমরা দেখিনি। নওশাদ সিদ্দিকীর ভাষণ যথেষ্ট প্রশংসনীয় ভাষণ ছিল, সেখানে বিরোধী হিসেবে যা বলবার বলতেই পারেন তিনি। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে সংখ্যালঘু ভাই বোনেদেরও জিজ্ঞাসা করছি যে উপাসনার জায়গাটা কোথায় হওয়া উচিত। আমরা তো ছোটবেলায় পাঠ্য বইতে পড়েছি, হিন্দুদের ক্ষেত্রে মন্দির, মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে মসজিদ, খ্রিস্টানদের ক্ষেত্রে চার্চ, শিখদের ক্ষেত্রে গুরুদ্বারা, এই সমস্ত নানান আছে, নানান কিছু জায়গা আছে। রাস্তা যেখান থেকে জনসাধারণ চলাচল করবে, সেটা কি কোনো উপাসনার জায়গা হতে পারে, প্রার্থনার জায়গা হতে পারে? আদৌ পারে কি? তাতে কি প্রার্থনা, মানে সে প্রার্থনা করাটা কি ঠিকঠাক হয়? আর এটাও ভেবে দেখুন তো, ওই রাস্তাটা দিয়ে যখন একটা অ্যাম্বুলেন্স আসবে, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে কোনো একজন সংখ্যালঘু মানে অসুস্থ আছেন না একজন সংখ্যাগুরু অসুস্থ আছেন, এই বিচার করে কি মানুষের শরীর খারাপ, রোগ বালাই, বিপদ আপদ এইগুলো হয়?
নাকি কোনো একজন ছাত্র বা ছাত্রী চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে বা ইন্টারভিউ দিতে যাচ্ছে নির্দিষ্ট সময়ে, বা কেউ একটা খুব জরুরি কোনো কাজে কোনো একটা গাড়ি নিয়ে সেখান থেকে যাবেন, সেটা আটকে থাকবে? এটা কোন ধরনের সমাজ, কোন ধরনের রীতিনীতি? এই প্রশ্ন এখানে রাখছি। কোন রকম মানে ধর্মীয় আড়ষ্টতা না রেখে আপনারা নিরপেক্ষভাবে কমেন্টে জানান, মতামত জানান। একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবটা করে আপনারা মতামতটা লিখে একটু শেয়ার করুন। এগুলো কোনোটা করতেই পয়সা লাগে না, কিন্তু সমৃদ্ধ হয় সমাজ। আপনার মতামত এই শেয়ারের মাধ্যম দিয়ে এই এপিসোডের সাথে সাথে আরো বহু মানুষের চোখে পড়ুক, সমাজ সমৃদ্ধ হোক। শুধু দর্শকবৃন্দ, আশা রাখবো এই সরকার যেভাবে যে দুরন্ত গতিতে কাজ করছে, আমাদের স্বপ্নের সোনার বাংলা তৈরি করার যে সরকার, মানুষ যে রায় দিয়েছে, সেই তার পদধ্বনি যেন আমরা প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। এবং এই মুখ্যমন্ত্রী বারবার একটাই কথা বলতেন, আগেও এখনো সেটা করে দেখাচ্ছেন, তার নাম চড়ইবেদ। ভয় শূন্য হয়ে সাহসের সঙ্গে সৎ পথে যে ধর্ম স্থাপনের যে লড়াই, ভোটের মাধ্যম দিয়ে রায় এসেছে, সেই ধর্ম স্থাপন করার যে প্রসেস, সেই প্রসেসটাই এখন চালু রয়েছে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আবার সামনের এপিসোডে দেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।